আচ্ছা, গত ক্লাসের বিষয়টা নিয়ে কারো সমস্যা আছে? লন্ডন 1802 এটা নিয়ে। স্যার আমার ওয়ার্ড টু ইমমর্টালিটির এখানে একটু সমস্যা ছিল। আচ্ছা, এটা শেষ করে নিয়ে তারপর ওটাতে আসি। হুম। আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা শুরু করতে পারি নাকি? মোটামুটি যার যুক্ত হওয়ার হয়েছে, জি স্যার। তাহলে শুরু করি। দেখো, কবিতাটি হচ্ছে নিশ্চয়ই একটা মেয়ে সম্পর্কে, তাই না? যেহেতু সি কথাটা বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা একটু জায়গা দেখে আসি। স্প্রিং মানে কি বলো তো? স্প্রিং বলতে কি বোঝায়? স্প্রিং বলতে কি বোঝায় বলো? ঝর্ণা। হ্যাঁ, স্প্রিং মানে শুধু আমরা ঝর্ণাকে বুঝি, স্ট্রিম বা স্প্রিং। এগুলো আসলে মানে নদীর যে কোনো প্রবাহমানতাকে বোঝায়। এটা খাল বোঝাতে পারে, ঠিক আছে? মানে যেখান দিয়ে পানি আর মোটামুটি বয়ে চলেছে। যেমন আমাদের এদিকে তো আর পাহাড় নেই, যেহেতু পাহাড় নেই তাই ঝর্ণাও নেই। যেহেতু ঝর্ণা নেই তারপরেও আমরা স্প্রিং বলবো কোনগুলোকে? মনে করো যে ছোট্ট একটা নালা মতো বয়ে গেছে, ক্যানেল মতো বয়ে গেছে, সেখান দিয়ে পানি প্রবাহিত হয়, খাল মতো। এগুলোকেও আমরা কিন্তু স্প্রিং বলতে পারি। হুম। তো এখানে ডাব বলতে একটা নদীর নামকে বোঝাচ্ছে, ঠিক আছে? ডাব হচ্ছে একটা নদীর নাম। দেখো, যেমন আমরা ইয়াতে টিনটা ন্যাবিতে একটা নদীর নাম পেয়েছিলাম। নামটা কি মনে আছে? ওই, জি স্যার, ওয়াই রিভার। ওয়াই। ওয়াই, তাই তো? হ্যাঁ, ওয়াই রিভার। হ্যাঁ, তারপরে আম, আমরা মোটামুটি লন্ডনের অবস্থান যে নদীর পাশে, সে নদীটার নাম কি বলো তো? আমরা কিন্তু লন্ডন কবিতায় পেয়েছিলাম, তারপর হচ্ছে হলি থার্সডের কবিতায় পেয়েছিলাম, উইলিয়াম ব্লেকের। মনে আছে? এটা টেমস দেখি। নদী। হ্যাঁ, টেমস, তাই তো? টেমস। হ্যাঁ, টেমস রিভার। এই যে রিভারটাকে বলা হচ্ছে টেমস রিভার, এইটা। তো এরকমভাবে ডাবও হচ্ছে একটা নদীর নাম। বুঝতে পারছো? ডাব মানে আমরা এমনি বুঝি কি বলতো? ডাব মানে কবুতর বা ঘুঘু পাখি, তাই না? এই জাতীয় পাখিগুলোকে আমরা ডাব বলে থাকি। কিন্তু ডাব হচ্ছে একটা নদীর নাম। দেখো, দ্য ডাব রিভার। আমরা জানি নদীর নামের আগে কি কোন আর্টিকেল বসে? দি বসে, তাই না? হ্যাঁ, তাহলে দ্য ডাব রিভার ইজ ফাউন্ড ইন ইংলিশ মেইনল্যান্ড নিয়ার হোয়ার ওয়ার্ডসওয়ার্থ লিভড। যেখানে থাকতেন মেনলি সেখানেই। হ্যাঁ। আর যেহেতু এটা স্প্রিং বলা হচ্ছে, তার মানে ওই ডাব রিভারের যে খাল মতো বা ঝর্ণা মতো সেই জায়গাকে বোঝাচ্ছি। তাহলে দ্য স্প্রিংস রিপ্রেজেন্ট দ্য অরিজিন অফ সামথিং। হ্যাঁ, সিগনিফাইং, এটা সিম্বলিক্যাল মিনিং বোঝাচ্ছে। আমরা ওটা পরে দেখি। তো এখানে যে একজন মেয়ের কথা বলছে, সেটা আমরা এই কবিতার শেষের দিকে পাবো, যার নাম হচ্ছে লুসি, ঠিক আছে? তো মনে করো আমাদের ঢাকা শহরের নদী আছে না? ঢাকা শহরের পাশে কি নদী বয়ে গেছে জানা আছে? কি কি নদী আছে ঢাকার? স্যার বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা আছে, তারপর ছোটোখাটো আরও আছে, তুরাগ আছে নাকি? হ্যাঁ, মোটামুটি আশেপাশে এরকম ঢাকার আশেপাশে অনেকগুলো নদী রয়েছে। তাই এখানে অনেক বস্তি টস্তি আছে তো নাকি? বস্তি আছে না? জি স্যার। তো মনে করো বুড়িগঙ্গা নদীর পাশে
এই যে মনে করো কেমন একটা দারিদ্রতার চিহ্ন, হ্যাঁ, গরিব পরিবার, হ্যাঁ, আমরা যদি একটু হাউস দেখি, হাউস অর স্লাম, এই যে মনে করো এই জাতীয় বস্তি এলাকা, এখানে যদি কোনো ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, এই যে ছোট বাচ্চাগুলোকে একটু খেয়াল করো, যদি দেখি এদের জীবনধারা কেমন বলো, এদের কি কেউ চিনে জানে এরকম, তারা খুব খ্যাতি অর্জন করেছে? না স্যার। হ্যাঁ, না স্যার। না মানে স্যার। তার এসব আশেপাশের মানুষগুলো যতটুকু চেনে জানে এতটুকুই, এছাড়া তাদের জীবন নিয়ে খুব একটা বড় আশা নেই, তাই না? হ্যাঁ, এভাবেই তাদের জীবনটা চলে যায়। তো এখানে যেহেতু আমাদের মতো এতটা জঙ্গল পরিবেশ, অবশ্য কবি যেটা কথা বলেছেন সেখানে নেই, সেখানে মোটামুটি একটা প্রাকৃতিক পরিবেশ আছে সুন্দর, হ্যাঁ। তো মনে করো যে একটা বন, তাই তো, নদী, এই যে নদী ডাব রিভার, তার পাশে বন রয়েছে, তার পাশে দু একটা বাসা রয়েছে, সেখানে একটা মেয়ে বসবাস করে তার পরিবারের সাথে, হ্যাঁ। তো এখানে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে প্রকৃতির সৌন্দর্যের সাথে এই ছোট বাচ্চার যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপার রয়েছে, যেমনটা ঠিক আমরা এলিজি পড়েছিলাম মনে আছে, যে অনেক ফুল ফোটে, তাই না, ডেজার্টে বা বন জঙ্গলে, যেগুলো দেখতে হয়তো আমরা যে ফুল ফলাই আমাদের বা লাগায় ফুল গাছ আমাদের পরিবারে বা বাড়ির সামনে যে সকল বাগানগুলো থাকে, হ্যাঁ, সেখানকার থেকে আরও সুন্দর হতে পারে, কিন্তু সেগুলো অকারণেই ঝরে যায়, তাই না? তার সৌন্দর্য, তার যে ফ্র্যাগ্রেন্স বা গন্ধ, সেগুলো কোনো মানুষের নজরেও আসে না, হ্যাঁ। তো হয়তোবা এখানে যে মেয়েটা বসবাস করে তার পরিবারের সাথে, সে এমন একটা জায়গাতে বসবাস করে যেখানে মানুষের খুব একটা আনাগোনা নেই, তাই বলছে দেখো, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। আনট্রোডেন বলতে আমরা কি বুঝি? যে পথ কেউ মারায়নি, তাই তো, যে পথে খুব একটা মানুষ চলাচল করে না, তার মানে বোঝাতে যাচ্ছে সে খ্যাতিহীনভাবেই, তাই তো, মানুষের কাছে, তাই তো, নিজের পরিচিতি ছাড়াই সে মোটামুটি স্বাভাবিকভাবে তার জীবন চালিয়ে গেছে। সেটা কোথায়? বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। এবং বলা হচ্ছে আ মেইড, তিনি তাকে মেইড বলে সম্বোধন করেছেন, আ মেইড হুম দেয়ার ওয়ার নান টু প্রেইজ, হ্যাঁ, যে তার প্রশংসা করার মতো আসলে কেউ নেই। তার তার জীবনধারা, তার প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো হয়তোবা মানুষের চোখে পড়েনি, হ্যাঁ, তার গুণাগুণ মানুষের চোখে পড়েনি, বা মানুষ তার কাছে আসেনি, বা এ পথে তার মানুষের খুব একটা আনাগোনা নেই, তাই তার প্রশংসা করার মতোও কেউ নেই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং ভালোবাসার জন্য আছে খুব কম মানুষ। হয়তোবা তার হয়তো ভাই বোন থাকতে পারে, হতে পারে তার বাবা মা থাকতে পারে, সর্বোচ্চ হতে পারে তার দাদা দাদি থাকতে পারে, বা আশেপাশের চাচা খালা ফুপু এটা থাকতে পারে, এছাড়া তাকে ভালোবাসার মতো তেমন মানুষই নেই। তাহলে এইভাবে হাজারো ছোট ছোট মানুষ রয়েছে, হাজারো মানুষ রয়েছে যারা পৃথিবীতে ঠিক ওই রকম, ঠিক আছে তো, বন জঙ্গলে ফুটে থাকা ওয়াইল্ড ফ্লাওয়ারের মতোই তারা ফুটে, এবং সেভাবেই দিন শেষে তারা ঝরে যায়, সময়ের সাথে সাথে তারা ঝরে যায়। তাদের কেউ দেখেও না, তাদের কেউ প্রশংসাও করে না, তাদের নিয়ে কেউ গর্বও করে না, অহংকারও করে না, আর ভালোবাসা তো দূরের কথা। তা মোটামুটি কবি দেখাচ্ছে যে আমরা হয়তো যদি ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, অ্যারিস্টোক্রেটিক কোনো পরিবারে জন্মগ্রহণ করতাম, তাহলে সেখানকার ছেলে মেয়ে, হ্যাঁ, কত সুন্দর জীবনযাপন করে, তাদের আর্টিফিশিয়াল লাইফস্টাইল, হ্যাঁ, তাদের চেহারা সৌন্দর্য আর্টিফিশিয়ালি খুবই অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, তারা খাওয়া দাওয়া ভালো পায়। কিন্তু ওই জায়গাতে যদি এই ছোট মেয়েটা জন্মগ্রহণ করতো, সেও হয়তো একই রকম পরিবেশে একই ধরনের সুযোগ সুবিধা পেতে পারত। বাট দ্য ম্যাটার ইজ দ্যাট, যে এই মেয়েটা সেই বিষয়গুলো পায়নি, তাই কবি মানে খুবই তার প্রতি একটু মন খারাপ, হ্যাঁ, তার জন্য একটু দুঃখ প্রকাশ করেছে। কিন্তু একই সাথে সাথে তিনি তার সৌন্দর্যগুলোকে খুঁজে নিয়েছেন, যে হয়তো যে সৌন্দর্যগুলো আমাদের চোখে এসে পড়েনি সেগুলো হয়তো তারও আছে, শুধু মানুষের চোখ থেকে এটা লুকায়িত অবস্থায়, ঠিক ওই সেই ওয়াইল্ড ফ্লাওয়ারের মতো, হ্যাঁ। কবিতাকে কী হিসেবে তুলনা করছেন? আ ভায়োলেট বাই আ মসি স্টোন, হ্যাঁ। মনে করো একটা ভায়োলেট ফ্লাওয়ার, সেটা খুবই সুন্দর, কিন্তু সেটা যদি ফুটে থাকে একটা পাথরের, মানে পাহাড়ের কোনায়, চিপায়, হ্যাঁ, যেটা হয়তো কারো চোখে পড়েনি। দেখছে ফ্লাওয়ারের সৌন্দর্য আছে, কিন্তু যে পরিবেশে সে জন্মেছে সেটার সৌন্দর্য নাই। এই যে মনে করো
এই ফুলটার কথা একটু দেখো, দেখা যাচ্ছে এটা? জি স্যার। এই যে মনে করে স্প্রিংয়ের পাশে এই স্টোনটা হচ্ছে মসি, আর এইখানে ছোট্ট একটা ভায়োলেট ফুল জন্মেছে। তা দেখতে কেমন লাগতেছে ফুলটাকে? খুবই সুন্দর, তাই না? কিন্তু এই পরিবেশে এসে এই ফুলটা কেউ দেখবে? এই ফুলের প্রশংসা কেউ করবে বলো? না স্যার। কেউ করবে না। ঠিক একই কথা এখানে, সেই জন্যই বলা হয়েছে। কবি এই জন্য দুঃখ প্রকাশ করেছে যে এত সুন্দর একটা ফুল, সেটা যদি আমাদের বাগানে ফুটতো, মানুষ এসে কত না প্রশংসা করতো। কিন্তু এই যে চারিপাশে মসি স্টোন, হ্যাঁ, এখানে ছোট্ট একটা ফুল একা একই ফুটে আছে। এর যেমন প্রশংসা করার কেউ নেই, তেমনি লুসিরও একই অবস্থা। তাই বলছে হিডেন ফ্রম দ্য আই, হ্যাঁ, যে ফুলটা কি মানুষের চোখে থেকে লুকায়িত, হয়তো চোখে এসে ধরাই দিবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে আবার কিভাবে তুলনা করলেন? ফেয়ার অ্যাজ আ স্টার, হ্যাঁ, হোয়েন অনলি ওয়ান শাইনিং ইন দ্য স্কাই। দেখো এটাও যদি আমরা একটু গুগলের মাধ্যমে একটু দেখে নিই কেমন লাগে। হ্যাঁ, দেখো এখন পড়াশোনাটা খুবই মানে ইজি হয়ে গেছে, যেটা আমরা যা তুমি দিবা সেটাই তোমার গুগল তোমার মাথায় এনে দিবে, যদি সেগুলো আর কি ইয়াতে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, কবিতার সাথে রিলেট করে এগুলো ছবিগুলো অ্যাড করেছে ইন্টারনেটে, সেখান থেকে সার্চ দিয়ে দেখা যাচ্ছে আমরা বিষয়গুলোকে বুঝে নিতে পারছি। তাহলে এই যে মনে করে এখানে সুন্দর করে দিয়েছে, হ্যাঁ, এই দেখো একটা ঝর্ণা, হ্যাঁ, এটা হচ্ছে কি স্প্রিং, হ্যাঁ, স্প্রিং বলা হচ্ছে এটাকে, মনে করো এই কবিতার সাথে রিলেট করে দেওয়া হয়েছে। তারপরে এই যে মনে করো, হ্যাঁ, এই যে পাথরের পাশে ছোট্ট একটা ফুল ফুটে আছে মসি স্টোনের পাশে, আর এইখানে কোনো তারা নেই, একটাই তারা আকাশে। তাহলে এটা দেখতে কত সুন্দর লাগছে না? হ্যাঁ, তাই বলতেছে ফেয়ার অ্যাজ আ স্টার, হ্যাঁ, ফেয়ার অ্যাজ আ স্টার অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। হ্যাঁ, এটা দেখানো হচ্ছে। তা সেও হচ্ছে চারপাশে আর কোনো তারা নেই, মানে কি চারপাশে আর কোনো ফুল নেই, আর কোনো সৌন্দর্য নেই, অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। তাহলে সে তেমনই সুন্দর যেটা আকাশে একটা জ্বলছে। তো এইভাবে তিনি সিমিলি ব্যবহার করে তাকে তুলে ধরলেন, তাই তো? বিশেষ করে দুইটা, একটা হচ্ছে মসির ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হচ্ছে, আর একটা হচ্ছে স্টারের সাথে তুলনা করা হয়েছে। এভাবেই শি লিভড আননন, ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। সেভাবেই অপরিচিত অবস্থায়, অজানা অবস্থায় সে তার জীবন চালিয়েছে। এবং যখন সিজ টু বি মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিজ টু বি? ডেথ স্যার, হ্যাঁ, ডেথ। ডেথ। এবং যখন সে মারা যাবে তখন হয়তো খুব কম মানুষই তাকে জানবে বা চিনবে, ঠিক এই ফুলটার মতো, তাই না? এই ফুলের পাশে আর কোনো ফুল নেই, সে একাকী এখানে জন্মেছে। অতএব সে যখন জন্মেছে সেটাও দেখার মতো কেউ নেই। ঠিক একইভাবে সে যখন শুকিয়ে যাবে, মারা যাবে, তখনও হয়তো বা কেউ এটার প্রতি দুঃখবোধও করবে না, তাই তো, কান্নাও করবে না, হাহুতাশও করবে না। তাই বলছে ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। তারপরে দেখো শি লিভড আননন, বলছে বাট শি ইজ ইন হার গ্রেভ। কিন্তু যখন সে মারা যাবে সে তখন কোথায় থাকবে বলো? সে তার কবরে। মানে এখন মনে করো যে হয়তো সে মারা গেছে, কবি এমনটাই বলতে যাচ্ছে, কারণ এখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখানে পুরোটাই পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তার মানে হয়তোবা সে মারা গেছে, হয়তোবা এমন হতে পারে যে কবি হয়তো পাশেই ছিল, পাশে বসবাস করতো, যে বলছে পাশে বসবাস করতো, হয়তো কবির এই মেয়েটার সাথে পরিচিতি ছিল, তাকে দেখেছে। কিন্তু মেয়েটা যখন মারা গেছে তখন হয়তো বা কবি এটা ফিল করেছে, এবং ফিল করে তাকে নিয়ে হয়তো কবি এই কবিতাটা লিখেছেন, যে এই মেয়েটা যে মারা গেল এতে কারো কোনো কিছু যায় আসলো না, তাই না? কারো কোনো কিছু মনে হলো না, কেউ এটা নিয়ে দুঃখবোধ করল না, হয়তো তার প্রতিবেশী বা তার কাছের কিছু মানুষ ছাড়া। হয়তো কবি তার কবরের পাশে দাঁড়িয়েই বা সামনে দাঁড়িয়েই হয়তো বা তিনি এই কবিতাটা লিখছেন। হ্যাঁ, তাই বলছে বাট শি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি। হ্যাঁ, এই সেন্টেন্সটা একটু ইয়া হলো, যে দ্য ডিফারেন্স টু মি, এটার মিনিংটা কি বলছে? শি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ও বাট দ্য ডিফারেন্স টু মি। দেখি এটা আমাদের ইয়া কি বলে, মিনিং
দেখো এখানে এআই আমাদের কিন্তু হেল্প করে দিয়েছে যে কি বলতে আছে এখানে। হ্যাঁ, দেখো ডিফারেন্স টু মিনস দ্যাট অলদো দ্য উইমেন লুসি লিভড আ লার্জলি আননোটিস লাইফ অ্যান্ড ইজ নাও ডিসিস্ট, হার ডেথ হ্যাজ হ্যাড আ প্রোফাউন্ড অ্যান্ড সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য স্পিকার। তাই তো, হাইলাইটিং দ্য ডিপ লাভ অ্যান্ড পার্সোনাল কানেকশন দে ফেল্ড ফর হার, অ্যান্ড ইভেন ইফ ইট ওয়াজ নট আউটওয়ার্ডলি এক্সপ্রেস অর ওয়ার্ডলি নন। মানে কি এখানে ডিফারেন্স টু মি মানে হচ্ছে হয়তোবা কারো কাছে এটা হয়তো এত আমি যেভাবে ভাবছি এরকম ভাবনা হয়তো কেউ তাকে নিয়ে ভাবছে না। হ্যাঁ, বলছে কেমন সাবলীলভাবে সবাই হয়তো মেনে নিয়েছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমার কাছে সে তার কবরে আছে আর আমি তাকে নিয়ে ভাবছি। হ্যাঁ, তাকে আমি ফিল করছি, কারণ তার যে বিশেষ সৌন্দর্য, তাই না, তার যে গুণাগুণ সেগুলো হয়তোবা ছিল ঠিক এলিজির মতো। যেমন ওখানে গ্রামের অসংখ্য মানুষ ছিল হয়তোবা আনএডুকেটেড, ইলিটারেট, হ্যাঁ, তারা হয়তো সেই ধরনের সুযোগ সুবিধা পায়নি, কিন্তু তারা মারা গেছে, এই কবরে তারা শুয়ে আছে। কত হ্যামডেন, তাই তো, কত মানে মিল্টন, তাই না, কত ক্রমওয়েল এখানে শুয়ে আছে। কিন্তু তারা যদি সুযোগ পাইতো তাহলে তারা তাদের সৌন্দর্য, তাদের গুণাগুণ হয়তোবা কী করতে পারতো, পৃথিবীর কাছে প্রকাশ করতে পারতো। তো এখানেও কবি সেই কথাটাই মেনলি বলতে চেয়েছেন। তা কি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এই হলো মোটামুটি আমাদের এই কবিতাটার ব্যাপার। ছোট একটা কবিতা, কিন্তু এখানে বেশ একটা, এখানে টোনটা কেমন বলো তো, টোন কেমন এই কবিতার? মেলানকোলিক, স্যাড, মেলানকোলিক, স্যার, সরবর, melancholic। প্যাথেটিক। হ্যাঁ, এবং কবি এখানে এক ধরনের কি বলবো, এটা হচ্ছে এলিজিয়াক, তাই না, আমরা বলতে পারি এলিজিয়াক না? স্যাড তো অবশ্যই স্যাড, মেলানকোলিক, কিন্তু একটু মানে আমরা জানি যে এলিজি মানে কি, এলিজি মানে হচ্ছে সেই রাইটিং যেটা একজন মৃত ব্যক্তিকে স্মরণ করে করা হয়, তাই না? এটা একটা এলিজিক টোন এখানে রয়েছে। এখানে কি রাইম স্কিম কি আছে? এবি এবি এখানে সম্পূর্ণ ফোর স্ট্যান্ডার্ড লাইন স্টেঞ্জা, তাই না? একই। হ্যাঁ, ফোর লাইন স্টেঞ্জা, এগুলোকে কি বলা হয়? ফোর লাইন স্টেঞ্জাকে কোয়াট্রিন স্যার। হ্যাঁ, কোয়াট্রিন বলা হচ্ছে, তাই না? ছোট্ট একটা কবিতা, কিন্তু একটা সুন্দর থটকে মিলিয়ে এখানে তিনি তুলে ধরেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কয়টা কবিতা স্যার, সেগুলো আমার আমরা। একটা লিখতে সমস্যা। আচ্ছা, কোনটাই? এই যে লিখছে এ মেড হুম দেয়ার ওয়ার নান টু প্রেজ, হুম, তো এখানে মেড বলতে এই যে এটা একটু মেড বলতে একেই বোঝানো হয়েছে, শিকে বোঝানো হয়েছে। আমি তো এটা বললাম যে মেড বলতে এই যে শি বোঝাচ্ছে বা লুসি, তাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? মেড মানে সে বিবাহিত না। মানে মেড জি নিয়ে স্যার। বলতে হচ্ছে নাকি পুরো সেন্টেন্সটার বিষয় বলতে চাচ্ছো? না, শুধু এই মেডটা। হ্যাঁ, মেড মানে একে সম্বোধন করা হয়েছে মেড হিসাবে। হ্যাঁ, এখন এই যে শি, এই শিটা যে আসলে কি অবস্থায় মারা গেছে, সে কি ছোট অবস্থাতে মারা গেছে, নাকি আসলে সে একসময় ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়ে বৃদ্ধ অবস্থায় মারা গেছে, সেটাও কিন্তু আমরা এখানে কবিতা থেকে জানিনি। জানতে পেরেছি? না স্যার। বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, অতএব হয়তো কবি তাকে দেখেছে ওইভাবেই, হ্যাঁ, যে হয়তো ছোটও হতে পারে বা বড় হতে পারে, যেটাই হোক না কেন, সে হয়তো এখানে জন্মেছিল, তারপরে আবার সেই ফুলের মতো এখানে ঝরে গেছে দিন শেষে, সেই ড্যাফোডিল ফ্লাওয়ারের মতো। হ্যাঁ, সেই হিসাবে কবি এখানে মেইড বলতে পারতো, গার্ল বলতে পারতো, উইমেন বলতে পারতো, তাই না? জাস্ট এখানে মেইড বলেছে। এই মেইডটাই আসলে একটা সুন্দর সম্বোধন আর কি। মেইড মানে কি বুঝি আমরা, বলো তো? মেইড বলতে কি বোঝায়? মেইড বলো, মেইড মানে কি? কুমারী, কাজের লোক স্যার। না, ওটা তো মেইড সার্ভেন্ট যখন বলা হয়, মেল সার্ভেন্ট আর মেইড সার্ভেন্ট যখন হয় তখন কুমারী হয়, ঠিক আছে তো? হ্যাঁ, মেইড মানে হচ্ছে নারীকে বোঝায় বা মেয়েদেরকে বোঝায়। যখন বলি মেইড সার্ভেন্ট, তার মানে কি ফিমেল কোনো সার্ভেন্ট হয়, তাই না? হ্যাঁ, দেখো মেইড যেখানে বলছে অ্যান আনম্যারিড গার্ল অর উইমেন, তাই তো, ইয়ং উইমেন বা গার্ল বা ল্যাস, তাই তো, ইয়ং লেডি, এই অর্থে কিন্তু এখানে জি স্যার, কুমারী। ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই কি বুঝতে পেরেছ? জি স্যার। আমরা মেইড, যেমন মোবাইল, মোবাইলটা আমরা সংক্ষেপে বলি মোবাইল মানে কি, এখন তো ওটা টার্মটা হয়ে গেছে আসলে। মোবাইল মানে কি? টেলিফোন। মোবাইল মানে এমনি দূরবর্তী এমনি মোবাইলের অরিজিনাল মিনিংটা হচ্ছে যে যেটা নিয়ে কি করা যায়, মুভ করা যায়, এটাকে বলে মোবাইল, তাই তো? মোবাইল ফোন, পুরো টার্মটা হলো মোবাইল ফোন, মানে যে ফোনটাকে আমরা ঘুরে নিয়ে, তার। আর ল্যান্ড ফোন মানে কি,
ল্যান্ড ফোন মানে হচ্ছে যে ফোনটা তার আছে এবং তোমাকে ঘরে ল্যান্ড করে আর কি, হ্যাঁ, এক জায়গায় স্থির থাকে, যেটা নিয়ে তুমি মুভ করতে পারবে না। আর মোবাইল ফোন, মোবাইল কোর্ট, মোবাইল রেস্টুরেন্ট, মোবাইল হসপিটাল মানে কি, যেগুলো ভ্রাম্যমান, তাই না, যেগুলো নিয়ে মুভ করা যায়। কিন্তু এখন কি মোবাইল শব্দটাকে আমরা ওই যেমন আমরা পরীক্ষার হলে কি বলি জানো, আমরা অতিরিক্ত পেজকে কি বলি, শুধু বলি লুজ নেব স্যার। Lucid. আমরা তো লুজ শিট বলি না, আমরা বলি স্যার লুজ নিব। সেদিন একজন বলতেছে পরীক্ষা হলে, স্যার লুজ। আমি বললাম আমি কেমন করে লুজ হলাম, বলো, লুজ শিট, তাই না, মানে অথবা অ্যাডিশনাল পেপার বলা হয়, কিন্তু আমরা জাস্ট ওটা ধরে নিয়েছি এটা লুজ। লুজ মানে আমরা ধরে নিই যে লুজ বলতে আসলে সে খোলা বা অতিরিক্ত পেপারকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তো এরকম ব্যাপারটা যে মেড বলতে আমরা মেনলি ইয়াং বা এরকম উইমেন বা এগুলোকে বুঝি, কিন্তু মেড বলতে আমরা সার্ভেন্টকে বুঝছি, যখন মেড সার্ভেন্টের সাথে আমরা সার্ভেন্ট কথাটার উল্লেখ করছি না, বলছি মেড এসেছে মানে কাজের লোক এসেছে। এভাবে দেখা যাচ্ছে ব্যবহারের উপর ডিপেন্ড করে একটা ওয়ার্ড তার মিনিং পেয়ে থাকে, বুঝতে পেরেছো? তা মোবাইল কোর্ট হয়, মোবাইল হসপিটাল হয়, মোবাইল লাইব্রেরি হয়, তাহলে মোবাইল ফোন হয়। তাহলে শুধু মোবাইল বলতে আমি ফোন বুঝবো কেন বলো তো? কারণটা কি? শুধু এই মোবাইলটা নিয়ে আসিস তো, তার মানে কি এখানে মোবাইলটা বলতে আমরা নামই দিয়ে দিয়েছি এটা মোবাইল, বুঝতে পেরেছো? তাছাড়া কিন্তু এই মোবাইল শব্দটা অনেক কিছুর সাথেই যায় যেটা দিয়ে ভ্রাম্যমান বোঝায়। তাহলে আমি মোবাইল বলতে তো লাইব্রেরিও বুঝতে পারতাম, মোবাইল বলতে তো হসপিটালও বুঝতে পারতাম, কিন্তু কেন শুধু মোবাইল বলতে আমি ফোনের নামটা দিয়ে ফেললাম? কারণ এটার ব্যবহারটা বেশি হয়ে গেছে এবং অলরেডি সেটা তার টার্মটা সে নিয়েছে বা পেয়ে গেছে, ওর সাথে যুক্ত হয়ে গেছে। আমরা যখন লিঙ্গুইস্টিক্স পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আসলে একটা ভাষাগত ওয়ার্ড কিভাবে চলে আসে। সেটা মানুষ তো ব্যবহার করতে করতেই ভাষাটার পরিবর্তন হয়, নাকি আগে পরিবর্তন হয় তারপরে মানুষ শিখে ভাষা? না, ব্যবহার করতে করতে পরিবর্তন হয়। অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, এমন না যে আমরা পরিবর্তন করে তারপর শিখছি, ওটা ব্যবহার করতে করতে একটা পরিবর্তন হয়ে গেছে। যেমন এখন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা সহজে মানে বাংলা ব্যবহার করতে পারি না, যেমন লাইক মানে পছন্দ করা, কিন্তু যখন তুমি ফেসবুকের কথা বলতেছো যে ফেসবুকে আমার পোস্টে একটা পছন্দ দিস, বলতে পারবো? হবে? না স্যার। বা কমেন্ট বলতে আমরা মতামত, তো মতামত শব্দটা কি ওখানে মানাবে বলো তো? বা পোস্ট করা বলতে কি বোঝায়, যে ফেসবুকে পোস্ট করতে হবে, তো পোস্ট মানে কি, আমি ডাকে পাঠাবো? আসলে পোস্টের বাংলা কি দিব আমি? হ্যাঁ, তা দেখো এরকম ব্যাপারগুলো এমন হয়ে গেছে যে ভাষাগুলো অটোমেটিক আমাদের মধ্যে এমনভাবে চলে এসেছে যে শিক্ষিত অশিক্ষিত হোক, এগুলো তারা ইংরেজি বলুক না বাংলা বলুক না, ঠিক টেবিলের মতো এখন শেয়ার কথাটা শিক্ষিত অশিক্ষিত সবাই বলে, তাই না? তো এই জায়গাগুলো এরকম। তা মেইড এরকমভাবে একটা ওয়ার্ড হিসেবে বসেছে যেটা দিয়ে একজন মেয়েকে বোঝাচ্ছে। এখন সে মেয়ে বিবাহিত না অবিবাহিত ছিল, সে ছোট বাচ্চা ছিল না বড় ছিল, আমরা জানি না, কিন্তু এটাকে আমরা জাস্ট একটু আইডিয়া করে নিব। কি কথা বুঝতে পেরেছ? আচ্ছা, আর কারো কোনোটা সমস্যা আছে এই জায়গাতে? তোমরা তাহলে এই শীটটা একটু ভালো করে পড়ে নিবা, তোমাদের যে বই আছে সেখান থেকে ভালো করে একটু পড়ে নিবা, মনে থাকবে? আর এই লুসিকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে সেগুলোকে লুসি পয়েম বলা হয়, বুঝতে পেরেছ? লুসি পয়েম। জি স্যার। জি স্যার। এটা শুধু একটা কবিতা লেখা হয়নি, অনেক কবিতা লেখা হয়েছে, ঠিক আছে? তো দেখো, দ্য লুসি পয়েমস উইল এক্সপ্লোর থিমস অফ লাভ নেচার, এটা মেনলি দেখো প্রকৃতিকে নিয়ে বা প্রকৃতির সাথে বিষয়টাকে দেন। দ্য পয়েমস আর অ্যাবাউট দ্য স্পিকার্স আনরিকুয়েটেড লাভ ফর লুসি, আ উইমেন হু ডাইড ইয়াং। দ্য পয়েমস আর কনসিডার্ড পার্ট অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তো যাই হোক, দ্য লুসি পয়েম মানে হচ্ছে লুসিকে কেন্দ্র করে বা লুসি নামক একটা মেয়েকে কেন্দ্র করে তিনি তার সাথে রিলেটেড প্রাকৃতিক পরিবেশগুলোকে তুলে ধরে যে কবিতাগুলো লিখেছেন সেইগুলোকে মেনলি লুসি পয়েম বলা হচ্ছে। হ্যাঁ, এর ভিতরে যে বিষয়গুলো আছে এখানে কি কি রিপ্রেজেন্ট করছে, নেচারকে রিপ্রেজেন্ট করছে, তাই না, মানুষের সাথে নেচারের সম্পর্ককে রিপ্রেজেন্ট করছে, একই সাথে সাথে যে অনেক ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য বা আছে যেগুলো অটোমেটিক আমাদের চোখ থেকে এমনিই শেষ হয়ে যায়, যেগুলো আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, তো যাই হোক, এগুলো একটু তোমরা পড়ে নিবা, ওখানে সব বলা আছে মোটামুটি বিষয়গুলো, এই হচ্ছে ব্যাপার। তো যদি কারো সমস্যা না থাকে তো আমরা মোটামুটি তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কয়টা কবিতা ছিল আমরা শেষ করে ফেললাম নাকি? টিনটন অ্যাবি হয়েছে, ইমর্টালিটি হয়েছে, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি হয়েছে, লন্ডন 1802 হয়েছে, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ হয়েছে। তাহলে নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিং আমরা পড়া শুরু করব। ওকে, এখন আমরা আসি ইমর্টালিটি ওয়ার্ড নিয়ে কার যেন সমস্যা ছিল সেটা একটু আলোচনা করি। স্যার বলছিলেন একটা প্রশ্ন বুঝাই দিতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি ছিল জানো? যে ফ্রয়েডস থিওরি অফ ড্রিম। তোমরা কি এইচএসসি লেভেলের ড্রিম নিয়ে কোনো প্যাসেজ পড়েছিলা?
ড্রিম প্যাসেজ পড়েছিলাম। হুম। ওখানে স্বপ্নের একটা বিষয় বলা হয়েছে এবং ওখানে ফ্রুয়েডের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ফ্রুয়েডের কথা বলা হয়েছে যে আমরা কখন স্বপ্ন দেখি। আসলে স্বপ্নের অনেক মতামত আছে, কিন্তু আমরা এইচএসসি যে প্যাসেজটা পড়েছিলাম ওখানে কিন্তু বলা হয়নি যে আসলে স্বপ্নের সংজ্ঞাটা কী। হ্যাঁ, হোয়াট ইজ ড্রিম, এই একটা প্যাসেজ ছিল। এই প্যাসেজে আমরা আসলে স্বপ্নের কোনো পারফেক্ট সংজ্ঞা পাইনি। কারণটা কি? কারণ এক একজন এক এক মতামত দিয়েছে, যে মতামত দিচ্ছে তার বিপরীত মতামতটা সঠিক, মানে সবাই সঠিক মতামতই দিয়েছে। ড্রিমের কোনো নির্দিষ্ট আসলে কোনো সংজ্ঞা হয় না, বা এর একটা কোনো মাধ্যম নেই, এর বিভিন্ন মাধ্যম আছে। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা আমি কেন দেখলাম আমি জানি না, এটা আমি ভাবিও নাই, আমি এটা নিয়ে বুঝিও নাই, কিন্তু আমি স্বপ্ন দেখছি, ঠিক আছে? তো ফ্রুয়েডের মতে যে আমরা যখন আমাদের মধ্যে কোনো আবেগ আছে বা প্যাশন আছে, সেই আবেগ বা প্যাশনটাকে যখন আমি কনসাসলি এক্সপ্রেস না করছি, তখন সেটা প্রকাশ করা প্রয়োজন হচ্ছে। আমার শরীর মনে করতেছে, আমার সাইকোলজি মনে করতেছে এটাকে আমার অবশ্যই প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে আমি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে যাব, ঠিক আছে? তো তখন কি করা হয়, ওইগুলো ড্রিমের মাধ্যমে, মানে ভায়া ড্রিম আমাদের কনসাস নলেজে চলে আসে। কি কথা বুঝতে পেরেছ? এটা হচ্ছে মেনলি থিওরি। সেটা হতে পারে কোনো সেন্সুয়াল ইচ্ছা, যে তুমি মনে করো একজন ছেলেকে বা একজন মেয়েকে খুব পছন্দ করো, ঠিক আছে? কিন্তু তুমি তাকে বলতে পারছো না, কনসাসলি এক্সপ্রেস করতে পারতেছো না। দেখাচ্ছে যে অথচ স্বপ্নে কিন্তু তুমি তাকে ভালোবাসা অফার করেছো, বা তার প্রতি তোমার যে আকর্ষণ বিকর্ষণ সেটা কিন্তু তুমি বলে দিয়েছো, বা তোমার কারোর প্রতি খুব রাগ, হ্যাঁ, তুমি হয়তো সেটা বলতে পারতেছো না। তখন কি করা হচ্ছে? তখন দেখা যাচ্ছে যে ওই রাগটাকে তোমার মন কি মানে কি করবে, এটাকে এক্সপ্রেস করতে হবে, তা নাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। এটা হচ্ছে একটা শারীরিক ওয়েলবিংয়ের জন্য বা মানসিক ওয়েলবিংয়ের জন্য, কিন্তু এটা অটোমেটিক আমাদের শরীর বা মন বা সাইকোলজি এই কাজটা করে থাকে, যেটা অটোমেটিক শব্দের মধ্য দিয়েই কিন্তু এক্সপ্রেস করে ফেলে। এছাড়াও আছে যে আমাদের কিছু শারীরিক বা মানসিক পরিবর্তন হয়, সেটা মেয়েদের অথবা ছেলেদের, ঠিক আছে? বিশেষ করে সেক্সুয়াল রিলেশনশিপের যে ব্যাপারগুলো, এগুলো ওখানে দেখানো হয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেদের বা মেয়েদের ড্রিমের মাধ্যমে কিছু রিলেশনশিপ গড়ে ওঠে, যেটা আমাদের শারীরিক বা মানসিক ডেভেলপমেন্টের জন্যই। যাদের ওই স্বপ্ন বা স্বপ্নের মাধ্যম দিয়ে, তাই না, ওই এক্সপ্রেশনগুলো যারা দিতে পারে না তারা কিন্তু আসলে অসুস্থ হয়। হ্যাঁ, তো এটাই মেইনলি হচ্ছে থিওরিটা হচ্ছে যে আমরা যা কিছু কনসাসলি এক্সপ্রেস করতে পারছি না, সেটা আনকনসাসলি ভায়া ড্রিম, তাই তো, ড্রিমের মাধ্যম দিয়ে কনসাসলি আমাদের কাছেই প্রকাশ পাচ্ছে। সেটা হিডেনভাবেই কিন্তু প্রকাশ পেয়ে গেল, কেউ জানলো না। তো এখানেও চিমনি সুইপাররা যে স্বপ্ন দেখেছে, চিমনি সুইপার যে বাচ্চাটা স্বপ্ন দেখছে যে অ্যাঞ্জেলরা এসে তাদের মানে অ্যাঞ্জেল একটা গোল্ডেন কি দিয়ে তাদের কি খুলে দিয়েছে, কফিনটা খুলে দিয়েছে। তাহলে এই যে পুরো চিন্তা ভাবনাটা, এই স্বপ্নটাও বাচ্চা কেন দেখতে পারে, কেন দেখলো ওই বাচ্চাটা, তাই তো? বাচ্চাটার নাম কি ছিল বলো তো? টম ডেকার, তাই তো? তাহলে টম ডেকার ওই স্বপ্নটা কেন দেখলো? নিশ্চয়ই সে মনে মনে এগুলো ভেবেছে, তাই না? অথবা সে না ভাবলেও তার শরীর বা সাইকোলজি এটা প্রত্যাশা করেছে যে এমনটা হলে কেমন হতো, যে কেউ যদি আমাদেরকে মুক্ত করত, কেউ যদি আমাদেরকে এখান থেকে বের করে দিত। কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে কে করবে এই কাজটা, তাই তো? হু উইল বেল দ্য ক্যাট? এখানে তো সমাজের মানুষ করছে না, আমার বাবা মা আমাকে এখান থেকে মুক্ত করতে পারছে না, এখান থেকে রাজারা আমাকে মুক্ত করতে পারছে না, এখানে সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে তারা আমাদেরকে মুক্ত করতে পারতেছে না, এখানে ধর্মের প্রধান যারা আছে প্রিস্ট তারাও তো মুক্ত করতে পারতেছে না। তাহলে আমাদের মুক্তটা করবেটাকে? তাহলে অন্য কোনো মানুষের ইমেজ কিন্তু এখানে কবি আনেননি, এনেছে কাকে? অ্যাঞ্জেল নামক একটা ইমেজকে এনেছে, তাই তো? অ্যাঞ্জেল নামক একটা সত্তাকে এনেছে, একমাত্র তারই ক্ষমতা আছে এখান থেকে তাদেরকে মুক্ত করার। তাছাড়া পৃথিবীর আর কোনো মানুষের ক্ষমতা নেই যে তাদেরকে এখান থেকে মুক্ত করতে পারবে। কারণ কি? সবাই এক পথের প্রতীক। বিশেষ করে আমরা সংস অফ এক্সপিরিয়েন্সে দেখলাম, তাই না? এখানে প্যারেন্ট, এখানে কিং, এখানে প্রিস্ট, এখানে লর্ড, সবাই তাদের দুঃখ দেখছে, কিন্তু কেউ তাদের থেকে এখান থেকে মুক্ত করতে পারছে না। তাহলে এদের ভিতরে কে মুক্ত করতে পারে? একমাত্র লর্ড বা গড ছাড়া, তাই তো? অ্যাঞ্জেল পাঠিয়ে হয়তো তাদেরকে মুক্ত করা ছাড়া সমাজের পক্ষে এটা সম্ভব না। এইটার সাথে এই থিওরিটা মেনলি মিলিয়েছে। কথা বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, এইখানে এই কথাটা আনা হয়েছে যে কেন স্বপ্নটা দেখলো,
সেক্ষেত্রে ফ্রয়েডের ওই ড্রিম থিওরিটার ব্যাপারটা এসেছে যে আমরা যা কিছু, তারা বাচ্চা, তারা ছোট, তারা জানেন না, তাদের কোনো শক্তি নেই যে তারা এই জিনিসটা এক্সপ্রেস করবে, তাই না, বা এর বিরুদ্ধে আন্দোলন করবে, সে ক্ষমতা তাদের নেই, কিন্তু তার মন বা সাইকোলজি চাচ্ছে এখান থেকে মুক্ত করতে, তাই ওই জিনিসটা স্বপ্নের মাধ্যম দিয়ে আসলে পূরণ হয়ে যাচ্ছে। এবং তারপরে দেখো সে সকালে ঘুম থেকে উঠে বেশ স্বস্তি বোধ করতেছে, খুব স্বাভাবিক বোধ করতেছে। কারণটা কি, যদি কনসাসলি তার মনে এটা না আসতো, তাই তো, সাবকনশাস মাইন্ড থেকে, তাহলে সে হয়তো অসুস্থ হয়ে যেত, সে হয়তো বা এইভাবে খুশি থাকতে পারতো। কিন্তু কি হলো, যখনই কনসাস মাইন্ড এসে গেছে, দেখবা যে এমনটা হয়ে থাকে যে পরীক্ষা, তুমি হয়তো পরীক্ষা নিয়ে ভাবতেছো, তাই না, সামনে পরীক্ষা আসতেছে, তাই দেখবা যে সবাই সুন্দর পরীক্ষা দিচ্ছে, তুমি লিখতে পারতেছো না শুধু। আবার এমন স্বপ্ন মাঝে মাঝে দেখা হয় যে আমি ঘুরতে গেছি, দেখি যে পাহাড় থেকে আমি পড়ে যাচ্ছি, বা হয়তো বা সাপে বা বাঘে বা মানুষে আমাকে তাড়ছে, আমাকে মারার জন্য, খুন করার জন্য ডাকাত দল এসে গেছে। তুমি কিন্তু এগুলো নিয়ে ভাবনি। তারপরে কেন হচ্ছে, নিশ্চয়ই এরকমভাবে তোমার আশেপাশের পরিবেশ এমন একটা পরিবেশ তৈরি করেছে যে তোমার ভিতরে হয়তো তুমি হয়তো ভাবতেই পারোনি, কিন্তু তোমার সাইকোলজি, বডি এটা কিন্তু ভেবে নিয়েছে যে তুমি একটা বিপদে আছো, বা তুমি একটা এমন একটা যে বিষয় আছে, যে বিষয়টা তোমাকে স্বপ্নের মাধ্যম দিয়ে কিন্তু তোমার মন বা তোমার স্পিরিট তোমাকে জানিয়ে দিচ্ছে। এই ব্যাপারকে হয়তো তুমি এটা নিয়ে ভাবোইনি কখনো, অথবা তুমি এমন একজন মানুষকে নিয়ে ভাবছো বা মানে স্বপ্ন দেখছো যে মানুষের তোমার কোনোদিন দেখাও হয়নি, তুমি কোনোদিন তাকে নিয়ে ভাবোওনি, কিন্তু স্বপ্নে তার সাথে তোমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম যে ব্যাপারগুলো, এগুলো যে সব থিওরি দিয়ে প্রকাশ পাবে তাও না, ড্রিমস থিওরি অনেক রয়েছে। তোমরা যদি এইচএসসির প্যাসেজটা পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে ওখানে ড্রিম নিয়ে কি বলা হয়েছে। ঠিক আছে, কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আর কার জন্য সমস্যা ছিল? হাবিবুর। ইমমর্টালির এই কোড অফ ইমমর্টালিটির এই যে 8 নম্বর স্ট্যান্ডার সমস্যা ছিল অ্যাপোস্ট্রোফির ব্যবহার নিয়ে। 8 নম্বর স্টেজের শুরুটা বলো, যেহেতু আমার এখানে স্টেঞ্জা ভাগ নেই। স্যার, দাও হুস এক্সটেরিয়র সিবলেন্স সিমব্লেন্স, ডট হ্যাঁ বিলাই। হ্যাঁ 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 হ্যাঁ, বলো এখানে কি সমস্যা? স্যার, এখানে 5 নম্বর লাইনে এই যে রিড এর পরে এসটি দিছে, অ্যাপোস্ট্রোফি এসটি, এটা বলতে কি বোঝাইছে? ওহো, তুমি এতদিন ধরে পড়ে আসতেছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে তৎকালীন সময়ে ব্যবহার করা হতো, যেমন হ্যাত, ডাত ইউজ করা হতো না? জি জি স্যার, স্যার, আমি আর ভুলে কেক ওয়ান। অ্যাপোস্ট্রোফি এস নাকি এটা আর কি। হ্যাঁ, এটা তো অবশ্যই অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ এটা অ্যাপোস্ট্রফি এস। এরপরে স্যার এই যে 2 নম্বর লাইনে সোলস, আমি আর কি এই যে অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহারটা ভালোভাবে বুঝতে পারতেছি না। যেমন শেক্সপিয়ারস ফ্রেন্ড, কেন বুঝবো না? এখানে এটা তো আবার ছোটবেলা থেকেই বোঝা উচিত। হ্যাঁ, বোঝো না কেন? স্যার এটা ভালোভাবে আর কি খেয়াল। অ্যাপোস্ট্রফি আমরা কখন ইউজ করি? অ্যাপোস্ট্রফি এস কখন ইউজ করি বলো তো? পসেসিভ বোঝাইতে, অধিকার। হ্যাঁ, কাউকে সম্বোধন করতে। যেটা মোটামুটি রিলেশন বোঝাতে, অধিকার বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে তো? যেমন যদি বলি বাংলাদেশের লোকজন, আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, দা পিপল অফ বাংলাদেশ, তাই তো? অথবা বলতে পারি কি, বাংলাদেশ পিপল। হ্যাঁ, এই জায়গাতে গ্রামাটিক্যাল একটা ব্যাপার রয়েছে যে প্রধানত আমরা অ্যাপোস্ট্রফি এসটাকে ব্যক্তিবাচকের সাথে ইউজ করে থাকি, কিন্তু যেগুলো অ্যাবস্ট্রাক্ট, বস্তুবাচক বা প্রাণীবাচক, তাদের সাথে আমরা প্রধানত অ্যাপোস্ট্রফি এস ইউজ করি না, আমরা অফ ইউজ করে থাকি। কথা বুঝতে পারছো? আমরা কখনো বলি না ট্রিজ লিভ, মানে গাছের পাতা, আমরা বলে থাকি কি, দ্য লিভস অফ দ্য ট্রি। কথা বুঝতে, এইভাবে আমরা প্রধানত প্রকাশ করে থাকি। কিন্তু কবিরা নিজেদের স্বার্থে, নিজেদের টোন বা রিদম বা রাইম স্কিম রক্ষা করার জন্য তারা যে কোনো রুলস ইউজ করতে পারে, তারা বাংলাদেশ পিপলও বলতে পারে, তারা ট্রিজ লিভসও বলতে পারে, এখানে কোনো ভুল নেই, এসব ভুল এখানে ধরা যাবে না। ঠিক আছে, এখন বললাম ইমেনসিটি মানে কি? ইমেনসিটি মানে কি? বিশালতা। হ্যাঁ, হিউজনেস। তাহলে এখানে কিসের বিশালতার কথা বলা হয়েছে? কবি কার বিশালতার কথা বলেছে এই লাইনে?
ওই যে বাচ্চাটার না, সোলসের সোল তোমার সোলের বিশালতা। এই সোল মানে আবার বাচ্চা ছেলে মেয়ে বোঝো না, সোল তো বলে অনেকে দেশে, আবার সোল বলে না, এই তো সোল কেমন আছে রে, হ্যাঁ, তো ওই সোল না। এখানে মানে কি, এখানে হচ্ছে দায় মানে কি ইয়োর সোলস ইমেনজিটি, মানে কি তোমার সোল যে অনেক বড়, অনেক হিউজ, এইটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে সোলস মানে কি, তাহলে অ্যাপোস্ট্রফি হচ্ছে না, এরকম যদি গাছের পাতা হয় তাহলে এখানে সোলসের ইমেনজিটি বোঝাচ্ছে। আমরা এভাবে বলতে পারতাম যা ইমেনসিটি অফ ইয়োর সোল। এটা না বলে কবি কী করেছে, তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে হতো না, এখানে দি ইউজ করতে হতো, হয়তো এখানে অফ ইউজ করতে হতো, কিন্তু কবি করলো কি, এইটাকে ঘুরায়ে এটা বলে দিল যে ইয়োর সোলস ইমেনসিটি একবারে। তাহলে আমার এখানে দুটা ওয়ার্ড বাদ পড়ে গেল, অফ দি, এগুলো আমাকে আনা লাগলো না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। না এখনো কনফিউশন আছে? স্যার আর একটু পড়তে হবে এটা নিয়ে। কেন, এইটুকু বুঝলাম আর কি বিশেষ এটাকে আর বেশি পড়ার কি আছে? এখানে কি সমস্যা তোমার বুঝতে? বলো, এখানে তোমার কি সমস্যা হলো? আমি বললাম যে বইয়ের পাতা, আমি কি লিখতে পারি, এটা কি বুঝতে খুব সমস্যা? ও স্যার এটা বুঝছি। তাহলে এখানে তুমি আরো পড়তে হবে। এখানে তো আর তেমন কিছু নাই, এত রকেট সায়েন্স তো না, এটা জাস্ট কারোর সাথে কারো অধিকার আছে, বিশেষ করে এই অধিকারটা প্রকাশ পায় হচ্ছে র বা এর এই শব্দটা দিয়ে, স্যার পার্সন টু পার্সন, র অথবা স্যার অফের পরে যেটা আছে ওটার সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করব, এরপরে ওটা বসাবো আগেরটা। বুঝলাম না অফের পরে, যেমন অফের পরে যেমন বাংলাদেশে আছে, বাংলাদেশের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করব, এরপরে আর কি আগে। অত জটিল করে ভাবার কি আছে, সিম্পলি ভাবো যে যার সাথে যার সম্পর্ক, যেটা যার সে অফ দিয়ে হোক আর অ্যাপোস্ট্রফি দিয়ে হোক, অত মানে গাণিতিক সূত্রে তো আমার যাওয়ার দরকার নেই, কোনটা কার তাকে আমি তার সাথে লাগাবো, তাই নাকি? বললাম যে আমার মাথার চুল, মনে করে বললাম আমার, এটা মনে করে লিখলাম যে আমার মাথার চুল, এটাকে আমি কিভাবে লিখতে পারি? দ্য হেয়ার অফ মাই হেড, এটা তো লিখতে পারি নাকি? এটা তো আমাকে লিখতে হবে। এটা হচ্ছে ফর্মাল ইংলিশ, তুমি এটাই লিখবা, এর থেকে লেখা যাবে না, কারণ এখানে মাই হচ্ছে আমার কি, এটাও একটা অধিকার বোঝাচ্ছে। কার মাথা বলো তো, মাথাটা কার? আমার, তাহলে অধিকার কার? আমার, তাহলে আমারের যেহেতু একটা প্রোনাউন আছে, প্রোনাউনের একটা পজিটিভ ফর্ম আছে, তাই আমরা আমারটা বসিয়ে দিলাম। কিন্তু যদি আমার এরকম আমার না বলে যদি বলতাম হাবিবুরের, হ্যাঁ, হাবিবুরের মাথার চুল, তখন কি লিখতাম এই জায়গাতে বলো তো? তখন এখানে আমি কি লিখতাম? মাই লিখতাম না স্যার হাবিবুর সে, তখন কি লিখতাম? হেডটা কার, মাথাটা কার? হাবিবুরের। হাবিবুরের, তাহলে হাবিবুরের মাথা, তাই লিখতাম নিশ্চয়ই, তাই নাকি? তাহলে হাবিবুরের মাথার চুল, কারণ এটার মানে এটার পজিটিভ ফর্ম ছিল, প্রোনাউনের সরাসরি পজিটিভ ফর্ম আছে, এই জন্য আমরা প্রোনাউনের পজিটিভ ফর্ম বসিয়েছি। কিন্তু নাউনের যেহেতু কোনো পজিটিভ ফর্ম নেই, তাহলে সেই র বা এর দিয়ে অধিকার বোঝানোর যে সূত্রটা, সেটা আমাকে অ্যাপোস্ট্রফি এস দিয়েই করতে হচ্ছে। তাহলে এখানেও একটা অ্যাপোস্ট্রফি দিলাম আমি, দেখো হাবিবুরের মাথা, সেই হিসাবে হাবিবুরের মাথা, তাহলে কার মাথা তাকে আগে দিতে হবে, আর সে কি কোন জিনিসটা তার, সেটা আমাকে তার পরে দিতে হবে। দেখো জটিল করে বোঝার কিছু নেই, সিম্পলি বোঝার চেষ্টা করো। এবার আবার চুলটা কোথাকার? চুলটা কার? মাথার। তাহলে আমি এখন এটাকে এইভাবে লিখতে হবে, এটা কিন্তু আমি একমাত্র সাহিত্যিক ল্যাঙ্গুয়েজ ছাড়া ব্যবহার করতে পারবো না। এখন যেটা লিখবো সেটা হবে কি, দেখো, হাবিবুরস হেডস হেয়ার, মানে কি হাবিবুরের মাথার চুল। কিন্তু এটা একটা রং ইউজ, কিন্তু কবিরা এটাকে ব্যবহার করে, অনেক কবিতা তুমি এরকমটা পাবা, বুঝতে পেরেছো? এরকমটা পেতেও পারো। এইটাকে বলা হয়ে থাকে পয়েটিক লাইসেন্স। এটা আমরা ইয়াত পড়বো, বিশেষ করে যখন লর্ড বায়রনের কবিতা পড়বো, তখন ওখানে পড়বো পয়েটিক লাইসেন্স। পয়েটিক লাইসেন্স মানে হচ্ছে কবিদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে যে তারা ল্যাঙ্গুয়েজকে যে কোনোভাবে ইউজ করতে পারে, তার সাবজেক্ট ভার্ব ঠিক রাখার দরকার নেই।
সে শি এর সাথে হ্যাভও ইউজ করতে পারে, হ্যাজ ইউজ না করে। আয়ের সাথে ইজও ইউজ করতে পারে, অ্যাম ইউজ না করে। কথা বুঝতে পেরেছো? বা দেখা যাচ্ছে প্লুরাল ফর্ম আছে, সে সিঙ্গুলার ভার্ব ইউজ করতেই পারে তার নিজের স্বার্থে। বা হচ্ছে সাবজেক্ট এক জায়গায়, ভার্ব সাহায্যকারী ভার্ব এক জায়গায়, মূল ভার্ব আরেক জায়গায়। এগুলো সে উল্টাপাল্টা করতে পারে, কিসের জন্য? তার রিদম রাইম মেলানোর জন্য। এমন না যে সে গ্রামার বা এগুলো বুঝে না তাই করছে, সেগুলো হচ্ছে কি তার এমন দেখাচ্ছে যেখানে অ্যাডজেক্টিভ দরকার সেখানে সে নাউন ইউজ করেছে, যেখানে নাউন দরকার সেখানে হয়তো সে অ্যাডজেক্টিভ ইউজ করেছে। কিন্তু সেন্সটা তুমি বুঝতেছো কিনা এটা হলো বড় কথা। অতএব সাহিত্য পড়তে গিয়ে গ্রামাটিক্যাল বা লিটারেল মিনিংয়ের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কনটেক্সচুয়াল মিনিংটা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এগুলো একটু পড়বা। তোমাদের ওই যে আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার বইটা আছে, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যার জাকির হোসেনের আছে। হ্যাঁ, ওইটাতে এই পজিটিভের ব্যবহার নিয়ে সুন্দর আলোচনা করা আছে, সেটাতে একটু পড়ে নিও, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওই পার্টতে পজিটিভের ব্যবহারগুলো একটু পড়বা। কি হাবিবুর বোঝা গেল? জি স্যার, এখন Simple ভালোভাবে নিতে বুঝেছি। হবে। এখানে এত জটিল করে নেওয়ার কিছু নাই, সিম্পল আলোচনা এটুকুই, এর থেকে বেশি এখানে তো আলোচনা নেই। হ্যাঁ, কারণ নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এসে আছে, প্রোনাউনের সাথে আসে না, কারণ প্রোনাউনের তার পজিটিভ ফর্মই আছে। এই এখন তুমি এস দিয়ে কিভাবে বসাবা? বলা হচ্ছে ব্যক্তিবাচক হলে পারে বা যাকে পার্সনিফাই করব সেক্ষেত্রে আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি, আর যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে আমরা অফ ইউজ করে কাজটা করব। ঠিক আছে তো? এইটা তবে সবসময় এই নিয়মটা যে সবসময় প্রযোজ্য তাও কিন্তু না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার ব্যবহার আছে। মূল কথা হলো ভাষা ব্যবহারের মাধ্যম দিয়ে চলে, সবসময় রুলস দিয়ে চলে না। মানুষ যেভাবে ব্যবহার করে অভ্যস্ত সেটাই সঠিক, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু যখন আমরা ফর্মাল রাইটিংয়ে যাব তখন আমাকে মোটামুটি এই গ্রামাটিক্যাল বা এগুলো, তুমি ফর্মাল বক্তৃতা দেওয়া আর হচ্ছে তোমার এমনি ক্যাজুয়াল কনভারসেশন করা, সব কথা কিন্তু একরকম না। ঠিক আছে তো? ওকে, এটাই তো সমস্যা ছিল নাকি তোমার? জি জি স্যার। আচ্ছা, দেখো এটার মানে কি বলো তো? এটার মানে কি? এটা দিয়ে কি বোঝায়? স্যার ওভার। হ্যাঁ, ওভার। কেন তিনি এটা করলেন? কারণটা কি, উদ্দেশ্যটা কি, যে তিনি ভিটা বাদ দিয়ে ফেললেন কেন? ভাত দিলেন কেন? এটা কি মনে হয় তোমার? এটা দুটা কারণ হতে পারে। ওভার বললে কয়টা ইয়া হতো, কয়টা সিলেবাল হতো? দুইটা সিলেবাল হতো। কিন্তু যখন ওর বললা তখন কয়টা সিলেবাল হলো? একটা। অথবা হতে পারে যে সেই সময়ের তারা এভাবেই এই শব্দটাকে বলে, উচ্চারণ করে। যেমন আছে না যে অনেকে দেখা যাচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজে লেট মিকে কি বলছে? লেমি। হ্যাঁ, এইভাবে বলতেছে। এটা তোমরা অনেক ড্রামাতে পাবা, ঠিক আছে? গনা, লেমি, গটা, হ্যাঁ, এরকম ব্যবহার করছে। কিন্তু এগুলো কি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে? এসব জিনিস ফর্মাল সিচুয়েশন যাবে না। এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে হতে পারে, কিন্তু এগুলো ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা যায় না। এগুলোকে স্ল্যাং ওয়ার্ড বলা হয় বা এগুলো ফর্মাল না। অতএব এগুলো আমার শিখে খুব একটা লাভও নাই। দেখি এগুলো নিয়ে খুব মাতামাতি করে মানুষজন, এই করতে হবে, সে এত দরকার নাই। তুমি ফর্মালটা শেখো, ফর্মালটা তোমার জন্য প্রয়োজন, যেটা তুমি অফিসিয়াল ইউজ করতে পারবা বলো? বা গটা, গনা, এগুলো অফিসিয়াল এগুলো ইউজ করতে পারবো না, অফিসিয়াল ভাবে হবে না। অফিসিয়াল মানেই হচ্ছে, আমরা তো পড়ে আসলাম যে ফর্মাল আর ইনফর্মাল কি জিনিস, তাই না? রাইটিং স্কিলসে পড়েছি না? যেখানে তুমি শর্ট ফর্ম ইউজ করতে পারবা না, সেখানে তুমি স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারবা না, সেখানে তুমি ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করতে পারবে না। আমরা যে ইংরেজি শিখছি, এই ইংরেজি শেখার প্রধান উদ্দেশ্যটা কি? ফর্মাল না ইনফর্মাল ইউজ বলো তো? আমরা কি ইনফর্মাল ইউজ করতে পারবো? পারবো না। আমরা ব্যক্তিগত জীবন ইংরেজিকে এভাবে ব্যবহার করি না, বাপ মা ভাই বোনের সাথে যোগাযোগ করতে গিয়ে আমরা করি না। তুমি যদি বিদেশ যাও সেটা আলাদা ব্যাপার, সেখানে তুমি এমনি ইংরেজি শিখে যাবা। কিন্তু এখানে আমরা যতটুকু শিখছি পুরোটাই হচ্ছে ফর্মাল। ঠিক আছে তো? কারণ আমরা ফর্মাল সিচুয়েশন ছাড়া ইংরেজি ব্যবহার করিও না। তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো, তুমি একটা লেটার লেখো, তুমি একটা ইনস্ট্রাকশন পড়ো, দেখবো যে সব ফর্মাল ব্যাপার দিয়ে জানা আছে। অতএব যা কিছু আমার প্রয়োজন নেই সে সকল আজগুবি জিনিস আমার শিখে তো লাভ নাই, সেগুলো নিয়ে আমার টেনশন করে লাভ নাই। হ্যাঁ, যেটা প্রয়োজন তুমি অটোমেটিক শিখে যাবা। এই ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে মনে করো কারোর সমস্যা নাই। যদি না থাকে তো ভেরি গুড, সবাই ভালো থাকো। তোমাদের তাহলে আবার শনিবারে কথা হবে, তাই তো? সবাই ভালো থাকো। এর ভিতরে কি কোনো ক্লাস মিস গেছে? আমার ঠিক মনে পড়ছে না, এর আগে মিস করেছি কিন্তু ক্লাসটা ব্যাকআপ দেওয়া হয়নি। স্যার ওই যে গত শুক্রবারে একটা নিতে চাইলেন। বলো, সরি।
আপনি যে মানে গত একটা ক্লাস মিস গেল না স্যার? হ্যাঁ, না বলছি ওই জন্য যে ও মিস গেছে কিনা আমার ঠিক মনে জি পড়তেছে না। স্যার। যদি মিস যায় তাহলে এটা আমি শুক্রবার, ঠিক আছে তো? শুক্রবারে হচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে জানাই দিব, ঠিক আছে? যে সকালে নিব নাকি ওকে সন্ধ্যায় নিব, স্যার। কারণ দেখা যাচ্ছে থার্ড ইয়ারেও একটা ক্লাস মিস গেছিলো, ওটা নেওয়া হয়নি ওদের, আমি কখন বলেছি আমার ঠিক খেয়াল নাই, ওই হিসাবে বলে তোমাদের আমি টাইমটা বলে দিব। হ্যাঁ, হুম, ওকে স্যার। আচ্ছা। যে গত 22শে জানুয়ারি যেটা নিতে চাইলেন সেটা হ্যাঁ হয়তো একটা একদম মিস বাদ গেছে, চলে হ্যাঁ গেল। মিস তো গেছে, তার সমস্যা নেই, আমি তাহলে ওটা ব্যাকআপ দিয়ে দিব, টেনশন নিও না। তাহলে এখন ওকে তোমরা এই স্যার। দুটা কবিতা সহ মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যা কিছু আছে শেয়ার করে ফেলো, রিভিশন দিয়ে ফেলো কবিতাগুলো, আমি প্রশ্নগুলো শেয়ার করব। আসলে আমার এখনো আরেকটা প্রশ্ন শেয়ার করা বাকি ছিল, আমি ভুলে গেছি, এডিপাস রেস কাইমনে শেয়ার করতে পারিনি না ড্রামাগুলোর। হ্যাঁ, না স্যার। ওটা মানে শেয়ার করেননি করে এখন। দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটু এদিক কয়েকদিন একটু ছিলাম, তো ঠিক আছে আমি ওটা তাহলে শেয়ার করে দিব, হয়তো বা রেডিও আছে আমার শেয়ার করা হয়নি, এখন মনে পড়লো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।